আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। গোসল করে 3 পিস পরো না, ভালো দেখে একটা শাড়ি পরো কেমন। মোম মাথা নেড়ে চলে যায়। রুমে এসে চিন্তায় পড়লো, সে তো শাড়ি পরতে পারে না, এখন কি হবে। মনমরা হয়ে গোসল করে কোনো রকম শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়েছে। বিছানায় বসে এক পা দোলাচ্ছে আর চিন্তা করছে এই অবস্থায় রুম থেকে বের হবে কি করে। এখনই হয়তো খেতে বসবে সবাই, তাকেও ডাকা হবে। কি করবে এখন মোম? আগুনের রুমটা ভালো করে মাথা ঘুরিয়ে অবলোকন করছে। রাতে এসে ঘুমিয়ে পড়েছিল, সকালে উঠলেও নানান চিন্তায় ডুবেছিল। রুমটা ভালো করে দেখাই হয়নি। শুধু রুম কেন, এই পুরো বাড়িটাই তো এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে দেখা হলো না। আগুনের রুমটা বেশ পরিপাটি, বোঝাই যাচ্ছে অগুছালো পছন্দ করে না সে। দেয়ালে আগুনের অনেকগুলো ছবি রয়েছে। আইমান ময়ূরের সাথেও কয়েকটা ছবি রয়েছে, বন্ধুদের সাথে তোলা ছবি কেবল একটি। সবাই হাসি মুখে ছবির প্রেমে বন্দি আছে, শুধু আগুনের মুখে হাসি রেশ পর্যন্ত নেই। চেহারাটা তার গম্ভীর ভাব। এই লোকটা কি হাসতে পারে না? একটু হাসলে কি হয়, খাটাস মার্কা লোক। মনে মনে ভেঙচি কাটে মোম। হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে নজর পড়ে, আগুনের একটা ছবি রয়েছে সেখানে। এই ছবিতে আগুনের ঠোঁটে কিঞ্চিত মুচকি হাসি রয়েছে। বসা থেকে উঠে ছবির ফ্রেমটা হাতে তুলে নেয়। পুরোনায় বিছানায় বসে হাত দিয়ে ফ্রেমে বন্দি থাকা আগুনের মুখটা আলতো করে ছুঁয়ে দেয় সে। মোমের শরীর মৃদু কেঁপে ওঠে। আগুনের হালকা ছাঁটাই করে চাপা রাখা দাড়িগুলো মোমের ভীষণ পছন্দ হয়েছে। হালকা গোলাপি ঠোঁটগুলো কি চমৎকার, মনে হয় ঠোঁট দুটো আর্ট করা। মোমের ভাবনায় মোম নিজেই লজ্জা পায়। ছি, কি সব ভাবছিল সে। দরজায় ঠক ঠক আওয়াজ হতেই মোমের টনক নড়ে। দ্রুত হাতে থাকা ছবিটা জায়গা মতো রেখে দরজা খুলে দেয়। ময়ূরী দরজার সামনে দাঁড়িয়ে আছে। ময়ূরীকে দেখে মোমের বড় বড় পাপড়িযুক্ত নয়ন দুটো চকচক করে ওঠে। আর কোনো চিন্তা নেই, ময়ূরী এখন তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিবে। মোমের মুখের দিকে তাকিয়ে ময়ূরী দুষ্টু এসে বলল, কি গো ভাবি, মুচকি মুচকি হাসছো কেন? রাতে ভাইয়া একটু বেশি ভালোবাসা দিয়েছে নাকি? সহসা মোমের হাসি মুখটা মুছে গেল। এই ননদটা এমন কেন, ভারী দুষ্টু মেয়ে। ময়ূরী ভেতরে ঢুকে বলল, তাড়াতাড়ি চলো, মা খেতে ডাকছে, একটু পরে ভাইয়াও চলে আসবে, জলদি এসো। মোম মুখটা ছোট করে রেখেছে, অসহায় চোখে ময়ূরীর দিকে চেয়ে বলল, আপু আমি তো ঠিক মতো শাড়ি পরতে পারছি না, দেখো শাড়ি কি বেহাল দশা। মা বলেছেন শাড়ি পরতে, অনেকবার চেষ্টা করেছি, পারছি না তো। এই অবস্থায় নিচে যাব কি করে? ময়ূরী বলল, ওহ এই ব্যাপার, আরে এত টেনশন করার কি আছে, আমি আছি না, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। মোম স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। ময়ূরী সুন্দর করে মোমকে শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে একটু সাজিয়েও দিয়েছে। মোম মানা করেছিল, কিন্তু ময়ূরী তার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো করে হালকাভাবে সাজিয়ে দিয়েছে। মোমের পরনের শাড়িটা খয়েরি রঙের, শাড়ির পারে ছোট ছোট সাদা রঙের ফুল, ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে খয়েরি রঙের লিপস্টিক দেওয়া, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, হাতে সাদা খয়েরি রঙের মিশ্রণের রেশমি চুড়ি, কনের বিয়েতে দেওয়া একজোড়া ডিজাইন স্বর্ণের দুল, মাথায় চুল ভেজা, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় প্লাস্টিকের তৈরি বেলি ফুলের গাজরা জড়ানো। বেশ, মোমকে সাজানো কমপ্লিট। অল্প সাজেই মোমকে পুরো অপসরা লাগছে। নাকের ছোট পাথরের নাকফোঁটা তার সৌন্দর্যের জন্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মোমের থেকে সরে এসে একটু পিছিয়ে মিষ্টি এসে গালে হাত দিয়ে ময়ূরী বলল, আল্লাহ ভাবি তোমাকে যা লাগছে না, দেখো আজকে ভাইয়া তোমাকে দেখলে একেবারে ফিট খেয়ে যাবে। আর এদিকে দুপুরে 3টে বেজে গিয়েছে, আগুন এখনো বাসায় আসেনি। ওর জন্য কেউ এখন পর্যন্ত খাবারও খায়নি। আইমান তাকে একের পর এক ফোন করেই যাচ্ছে, রিং হচ্ছে তবে রিসিভ হচ্ছে না। রাশেদ গম্ভীর মুখে পাইচারি করছেন। তিনি বারবার বলে দিয়েছেন আজকে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরতে, অথচ এই ছেলের কাণ্ড দেখো। এরই মধ্যে ডোরবেল বেজে উঠলো। সেলিনা গিয়ে দরজা খুলে দিলেন। ওদের বাড়িতে কাজ করেন তিনি। আগুন এসেছে, ঘেমে জুবুথুবু অবস্থা। রৌদ্র থেকে এসেছে বিদায় ফর্সা মুখশ্রী কেমন লাল হয়ে আছে। ওকে দেখতে পেয়ে কাছে এসে রাশেদ গম্ভীর কণ্ঠে বলল, কি পেয়েছোটা কি তুমি? আমার পছন্দের পাত্রের সাথে বিয়ে করিয়েছে বলে যা খুশি করবে, সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করবে, কোনো আক্কেল নেই তোমার? বলেছিলাম আজকে একটু জলদি বাসায় আসতে, কিন্তু তুমি তো কাউকে পরোয়াই করো না। তোমার জন্য যে বাড়ির মানুষগুলো না খেয়ে আছে সেদিকে খেয়াল আছে? আমাদের কথা না হয় বাদই দিলাম, তোমার বউ, তার কথাটা তো একবার ভাববে। মেয়েটার কাছে এই পরিবেশটা নতুন। স্বামী হিসেবে তোমার উচিত তাকে সঙ্গ দেওয়া, তার কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটা নজরে রাখা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে লম্বা শ্বাস নিলেন রাশেদ। আগুন ভ্রুকুচকে বাবার দিকে তাকালো। বাইরে থেকে এসেছে, এখন প্রচুর ক্লান্ত লাগছে, রাগারাগি করতে ইচ্ছে করছে না। কিছুটা তিরিকি মেজাজ নিয়ে বলল, আমি কি বলেছি আমার জন্য অপেক্ষা করতে? তোমাদের খিদে পেলে তোমরা খেয়ে নিতে, আর কলেজে গেলে নিজের ইচ্ছা মতো চলে আসা যায় না। সবকিছুর একটা রুলস আছে, তবুও তো চেষ্টা করেছি দ্রুত ফিরে আসার জন্য। রাশেদ আরো কিছু কড়া কথা শোনানোর প্রস্তুতি নিচ্ছিলেন। স্বামীর মনোভাব বুঝতে পেরে মিনা আগুনের কাছে এসে বলল, কথা বাড়িয়ে লাভ নেই, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আগুন চলে গেল। সবাই খাবার টেবিলে নিজেদের জায়গায় বসে পড়েছে। পাশাপাশি 2টা চেয়ার আর একটা আলাদাভাবে চেয়ার খালি এখনো। ময়ূরী চেয়ারের পাশে মোম দাঁড়িয়ে আছে। আগুন তাকে খেয়াল করেনি, করবে কিভাবে? এসেই তো নিজের রাগী লুক দেখাতে ব্যস্ত তিনি। রাশেদ মোমকে বসতে বললেন, মোম বসলো না। শাশুড়িকে সে একা একা খাবে না, ঠাই দাঁড়িয়ে রইল। মিনা সবাইকে খাবার দিচ্ছে। চিকেন কামড়ে বসিয়ে আইমান বলল, ভাবি নিশ্চয়ই ভাইয়ের জন্য ওয়েট করছেন। নতুন বউ লজ্জা পাচ্ছে বলতে, ঠিক বলেছি তো ভাবি। আইমানের কথায় মোম হা হয়ে গেল। সে তো এমন কিছুই ভাবেনি। ততক্ষণে আগুন এসে পড়েছে, পরনের ট্রাউজার আর খয়েরি রঙের টি শার্ট। চেয়ারে এসে বসতেই আমেন বলল, কি ব্যাপার ব্রো, আজকে ভাবি আর তুমি ম্যাচিং করে সবকিছু পরেছো দেখছি। ভালো, খুব ভালো। ম্যাচিং না হলে দুজনের রোমান্স ঠিক জমবে না। বুঝতে না পেরে আগুন গম্ভীর কণ্ঠে বলল, মানে?
ময়ূরী বলল, মানে তুমি আর ভাবি সেম কালারের ড্রেস পরেছো সেজন্য বলেছি। আগুন নিজের দিকে নজর বোলায় সে এই টি শার্টটা বের করেনি, বিছানার উপরেই ছিল তাই এটাই পরেছে। পরপর ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। অমনি তার দৃষ্টিজোড়া মোমেরতে অনর হয়। থমকে গেল চারপাশ, বক্ষতলে অদ্ভুতভাবে তীরের মতো কিছু একটা বিঁধল যেন। স্নায়ুকোষে রক্ত চলাচল দ্রুত গতিতে হচ্ছে, নিঃশ্বাসের গতি বক্ষস্থলে চলছে তীব্র আন্দোলন। চোখের মনিতে কেবল মোমের মুখশ্রী আটকে রইল। কে বলেছে আগুনের সম্মুখে থাকা কিশোরীটি 15 বছরের বাচ্চা? তাকে দেখতে পূর্ণাঙ্গ একজন নারী লাগছে। আগুনের কাছে অতি যত্নে করা বাগানের একটি ফুল মনে হচ্ছে মোমকে। সেই ফুলটির একমাত্র মালিক সে। ময়ূরী খাবার চিবোতে চিবোতে গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া খাবে না? খাবার তো ঠান্ডা হয়ে যাবে। ভাবিকে এখন এত দেখো না, খাবার খেয়ে নাও গে, পরে যত ইচ্ছে দেখো, ভাবিকে দেখলে তো আর পেট ভরবে না। আইমান ময়ূরীর কথায় ফোড়ন কেটে আগুনকে খোঁচা দিয়ে বলল, বুঝিস না, নতুন বিয়ে করেছে ব্রো, আমাদের সামনে জোর করে বিয়ে করিয়েছে বললে কি হবে? মনে মনে ঠিকই ভাবিকে মনে ধরেছে ভাইয়ার, নয়তো বাবা মার সামনে এমন ছ্যাবলার মতো করে বউয়ের দিকে চেয়ে থাকে কেউ? ময়ূরী ফিক করে হেসে ফেললো। মম লজ্জায় মাথা নিচু করে নিল। অন্য সময় হলে মজা করার জন্য রাশেদ একটা রামধমক দিতেন ছেলেকে, কিন্তু আগুনকে খুঁচানোর জন্য কিছু বলেননি। তিনি উল্টো খুশি হলেন, মুখে তার মিটি মিটি হাসি। খাবারের সময় কথা বলা তিনি পছন্দ করেন না। ওদের কথায় আগুনের হুঁশ ফিরে, মমের থেকে নজর ফিরিয়ে নেয়। আইমানের দিকে চেয়ে ধমকেশ্বরে বলে, খাওয়ার সময় এত কথা কিসের? চুপ করে খা, নয়তো চাপকে গাল লাল করে দিব বেয়াদব। ধমকে মৃদু কেঁপে ওঠে মম। ময়ূরীও চুপ করে খাচ্ছে। ভাই রেগে গেলে খবর খারাপ আছে। রাশেদ গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ওদেরকে ধমকাচ্ছেন কেন? ছোট মানুষ একটু তো দুষ্টুমি করবেই। হুঠা ট্রাক কন্ট্রোল করতে শিখো আগুন। মিনা এসে ছেলেকে খাবার দিলেন। আগুন তৈলাক্ত খাবার পছন্দ করে না, মা ভালোবেসে রেঁধেছেন, খেতে তো হবেই। মিনার জোরাজুরিতে মোমো আগুনের থেকে কিঞ্চিত দূরে পাশের চেয়ারটাতে বসে পড়েছে। খুব খিদে পেয়েছে তার, বেলা তো কম হলো না। মোম অল্প অল্প করে খাবার খাচ্ছে। খাবার খাওয়ার মাঝে আর চোখে আগুনের দিকে তাকাচ্ছে। আগুন তার দিকে তাকাচ্ছে না, প্লেটের দিকে দৃষ্টি রেখে খাচ্ছে সে। পোলাও মাংস যেমন তেমন হলেও পায়েস এক বাটি ফুল খেয়েছে আগুন। মায়ের হাতের পায়েস সবসময় তার পছন্দ। বেসিনে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছে নিজের রুমের দিকে পা বাড়ালো। তখনই পেছন থেকে আইমান চাপা স্বরে বলে উঠলো, ব্রো তুমি একটা আনরোমান্টিক বয়, ভাবি তোমার জন্য কত সুন্দর করে সেজেছে। অ্যাটলিস্ট তুমি একটু প্রশংসা তো করতে পারতে। দেখো এই আনরোমান্টিক হওয়ার জন্য বউ না আবার তোমাকে ছেকা দিয়ে চলে যায়। কার ঘুরিয়ে আগুন কিছু বলবে তার আগেই আইমান তার হাতের নজরের বাইরে চলে গেল। আর এদিকে গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো মম। রুম ফাঁকা, কোথায় গেল মানুষটা? রুমেই তো থাকার কথা। বেলকনির দরজা খোলা, মম সেদিকে পা বাড়ালো। দোলনার মতো ঝুলন্ত একটা চেয়ারে বসে আছে আগুন। অনেক ধীরগতিতে চেয়ারটার সামনে পিছিয়ে তুলছে, মাথাটা পেছনের দিকে কিঞ্চিত হেলানো, চোখ বুঝে আছে, মুখে ক্লান্তির ছাপ। মোমের মায়া হচ্ছে, ইচ্ছে করছে বলতে, আপনার কি মাথা ব্যথা করছে? আমি কি টিপে দিব? কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। মম আগুনের দৃষ্টি আকর্ষণের জন্য হালকা গলা খাকারি দিল। ফট করে চোখ বন্ধ দুটো খুলে পূর্ণ দৃষ্টি ফেললো তার দিকে। মম ভরকে গেল। সে কি তাকে বিরক্ত করলো? মানুষটা আবারও রেগে যাবে না তো? নিশ্চয় এখন ধমক দিবে। সাফাই দেওয়ার ভঙ্গিতে আমতা আমতা করে মোম বলল, আপনার কি শরীর ক্লান্ত লাগছে? ভেতরে এসে রেস্ট নিন, একটু ঘুমিয়ে নিলে ভালো লাগবে। আগুন শান্ত নজরে মোমের দিকে চেয়ে আছে। এত গরমের মধ্যেও শাড়ি পরে আছে, মুখের শ্বাসটাও তরতাজা। আচ্ছা, তাকে দেখানোর জন্য কি মেয়েটা এখন নিজের শ্বাস ত্যাগ করেনি? মম কি চায় আগুন তাকে কিছু বলুক? তখনই আইমানের কথাটা মাথায় ঘুরপাক খায়। আগুন হাত নেড়ে ইশারায় কাছে যেতে বলল। মমের বুকে ধক করে ওঠে। কাছে কেন ডাকছেন? মারবেন কি? কাপা কাপা গায়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। পাশে জায়গা দেখিয়ে আগুন গম্ভীর কণ্ঠে বলল, বসো। মম বসে পড়ে মাথা নিচু করে আছে। পুনরায় গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, তারপর বলল, এত কাপাকাপি করো কেন? সবসময় কাপাকাপি করো নাকি আমার সামনে আসলে মিগিরোগের মতো কাপাকাপি শুরু হয়ে যায়? কথায় কথায় মাথা নিচু করে ফেলো কেন? আমার বউয়ের মাথা নিচু কেন থাকবে? আমার বউ মাথা উঁচু করে সকলের সামনে থাকবে। আর কখনো এমন করতে যেন না দেখি, মনে থাকবে? মম কি বলবে তার লজ্জা লাগে তাই এমন করে। আর কাপাকাপি তো ইচ্ছে করে হয় না। মানুষটাকে দেখলে তার আশেপাশে থাকলে ওর বুকের ভেতর অদ্ভুতভাবে কিছু একটা হয়। মম ছোট করে বলল, জি থাকবে। কিছুক্ষণ চুপ থেকে আগুন বলল, আজকে এভাবে সাজার কারণ? মম বলল, জি ওই ময়ূরী আপু জোর করে সাজিয়ে দিয়েছে, আমি মানা করেছিলাম, আমার কথা শুনেননি। বলেই মম মন খারাপ করে বসে রইল। ওকে দেখতে কি ভালো লাগছে না? নয়তো মানুষটা একবার সাজ নিয়ে কিছু বললো না কেন? ওর ভাবনার মাঝে আগুন ভরাট স্বরে বলে উঠলো, ময়ূরী একদম ঠিক কাজ করেছে, নতুন বউ না সাজলে চলে, তবে সেই শ্বাসটা যেন কোনো ব্যক্তিগত মানুষটার জন্য হয়। মম বুঝলো না ওর আবার ব্যক্তিগত মানুষকে। অবুজের মতো প্রশ্ন করলো, জি। এ পর্যায়ে আগুন বিরক্ত হলো, রাগটুকু গিলে শান্ত কণ্ঠে বলল, বুঝতে হবে না, যাও রুমে গিয়ে ভারী কাপড় ছেড়ে রেস্ট নাও। মমের মুখটা অন্ধকার হয়ে গেল। লোকটাকে বিরক্ত হলো তার প্রতি। মম উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য কয়েক কদম বাড়াতেই শুনতে পেল গম্ভীর পুরুষটির নিরেট স্বর। তারপর বলছে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে মম। থমকে গেল রমণীটির ছোট্ট বক্ষস্থল, সেই সাথে বাড়িয়ে রাখা কদম। মুহূর্তেই পেছনে ঘুরে দৃষ্টি রাখলো স্বামীর আদলে। সে বাইরের দিকে চেয়ে আছে। ছোট্ট একটি বাক্যে মমের মনে সুখের দোলা দিয়ে উঠল। মনের গহীনে ছোট পাখিরা উড়াউড়ি করছে।
ছুটাছুটি করছে কিশোরী মনের চঞ্চল সত্তা। অজান্তে চোখ থেকে ঝরে পড়লো সুখের এক ফোঁটা নোনা জল। অধরের কোনো ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। ইস, গম্ভীর লোকটার মুখে তার প্রশংসা শুনতে এতটা মধুর লাগছে কেন? পবিত্র বন্ধনে আবদ্ধ থাকা স্বামী নামক মানুষটা বলে, হয়তো তাই হবে। নয়তো গ্রামে থাকতে কত শত ছেলেরা তার রূপের প্রশংসা করত, কোথায় তখন তো তার এতটা ভালো লাগা কাজ করেনি। অধরে হাসি বজায় রেখে চোখ বুজে প্রশান্তির নিঃশ্বাস নিল মম। ইতিমধ্যে সূর্য তীর্যক্রশী প্রকৃতির আড়ালে লুকিয়ে ফেলেছে, পশ্চিম দিকে হেলে পড়েছে। আকাশে তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে, মনে হচ্ছে আকাশ লাল রঙের। চুলায় গরম পানি টকবক করে ফুটছে, তাতে আদা লবঙ্গ লবণ দিচ্ছে মিনা। চা পাতা দিয়ে কিছুক্ষণ পরে কেটলিতে ঢেলে নিলেন। পরপর 3টা কাপ প্লেটে সাজিয়ে 2টো কাপে কেটলি থেকে চা ঢেলে পরিমাণ মতো চিনি দুধ দিয়ে মিক্স করলেন। অপর কাপটিতে শুধু অল্প একটু চিনি দিলেন। এই কাপটি রাশেদের জন্য। সুগার মেনটেন করেন তিনি। ট্রে নিয়ে আইমানের ঘরে 1 কাপ দিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন। রাশেদ সোফায় বসে আছেন, খবরের কাগজ পড়ছেন। ছোট্ট টি টেবিলের ট্রেটা রেখে মিনা স্বামীর পাশে গিয়ে বসেন। 1 কাপ উঠিয়ে তার নিকট এগিয়ে দেন। রাশেদ চোখে চশমা ঠিক করে চায়ের কাপটি হাতে তুলে নেন। মিনা তার জন্য বরাদ্দকৃত কাপটি তুলে এক চুমুক দিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, কালকে তো মনে হয় আগুন তার ফ্ল্যাটে চলে যাবে, মমকেও তার সাথে নিয়ে যাবে। বলছিলাম কি, মেয়েটার জন্য এই শহর নতুন, অপরিচিত একটা পরিবেশ, ঠিকমতো খাপ খাওয়াতে পারবে না। ছোট মানুষ সে, আগুন কলেজে গেলে পুরো বাড়িতে মেয়েটা একা থাকবে কি করে? যদি ভয় পাই, মুখ ফুটে কিছুই বলবে না, আড়ালে ঠিকই কান্না করবে। তার থেকে বরং আমি আগুনকে বলবো আমাদের বাড়ির আশেপাশে কোনো কলেজে ট্রান্সফার নিয়ে চলে আসতে। ততদিন মম আমাদের সাথেই থাকুক, সবকিছু বুঝে শুনে নিক, কিছুটা সংসারিক হয়ে উঠুক। রুকুজকে মিনার দিকে তাকালেন রাশেদ। চায়ের কাপ হাতে থেকে টেবিল রেখে গম্ভীর কণ্ঠে বললেন, বুকের মতো কথা বলো না, চাইলে কি হুট করে ট্রান্সফার করানো যায় নাকি? আগুন সবে কয়েক মাস হয়েছে চাকরিতে জয়েন করেছে, এখনো 1 বছরও হয়নি, এর মধ্যে ট্রান্সফার করে আসা সম্ভব নয়। তাছাড়া আজ না হয় কাল মমকে সবকিছু বুঝে নিতে হবে। সবসময় আমরা থাকবো না, চাকরির সূত্রে অনেক জায়গায় যেতে হতে পারে, সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তার জন্য পদক্ষেপ গ্রহণ করা লাগবে। প্রথম ধাপে ভয় পেয়ে পিছিয়ে গেলে তো হবে না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। সবাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 4 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মা তো তাও ভালো আছে আমাকে রেখে, কিন্তু আমি আশ্রিতা হয়ে পড়ে আছি অন্যর ঘরে। সুরঞ্জনা বলল, চৌধুরী বাড়ির মানুষ কি ভালো নয়? কায়নাত মুচকি হেসে বলল, বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো, দাদি আর দাদা তো আমাকে চোখে হারাই, আর রইল বাড়ির মেয়েরা, ওরাও ভীষণ ভালো। সুরঞ্জনা মন খারাপ করে বলল, তোর কথা অনেক মনে পড়ে জানিস, বাড়িটা খালি হয়ে আছে তোকে ছাড়া। কায়নাত সুরঞ্জনার গাল টেনে দিয়ে বলল, মন খারাপ করছো কেন? ঢাকা কবে ফিরছো তোমরা? সুরঞ্জনা বলল, আগামী সপ্তাহে হয়তো চলে যাব। কায়নাত বলল, বেশ, আমার সাথে দেখা করে যাবে তো? সুরঞ্জনা কায়নাতকে জড়িয়ে ধরে বলল, পিচ্ছি বোন আমার, আমি যদি পারতাম তাহলে তোকে সাথে করে নিয়ে যেতাম আমার সাথে। কায়নাত বলল, মায়ের কথা বড্ড মনে পড়ছে জানো, মাকে কতদিন দেখি না, ছুঁই না, অনুভব করি না, একটু জড়িয়ে ধরি না, আমার ভীষণ কষ্ট হয়। মনে হয় মায়ের শরীর ঘেঁষে শুয়ে থাকতে। মায়ের কবর কোথাও সেটাও তো আমি জানি না। সুরঞ্জনা সোজা হয়ে বসলো, সে নিজেও জানে না মামির কবর কোথায়। দীর্ঘশ্বাস ফেললো সে। মুনিয়া ও মাইশা গাছ থেকে নেমে কায়নাতদের পাশে এসে বসলো। ওরা আসতেই কায়নাত ওড়না খুলে কোমরে বেঁধে ফেললো শক্ত করে। কোন গাছে উঠবে ভাবতে ভাবতে একটা মাঝারি সাইজের গাছে উঠে পড়লো। সুরঞ্জনাদের থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে সে। বেছে বেছে কয়েকটা পেয়ারা পেরে ওড়নায় বাঁধলো। আরেকটা বড় পেয়ারা পেরে কামড় দিয়ে জেনা নিচে তাকালো। অমনি চমকে উঠলো ভয়ে। গাছের নিচে দাঁড়িয়ে আছে আইমান, আদাল, অর্ণ ও হাসান ভাই। হাসান ভাই ও অর্ণ সিগারেট খাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে। কায়নাত খুব সাবধানে কোমর থেকে ওড়না খুলে শরীরে জড়িয়ে নিল। পেয়ারাগুলো ওড়নায় টুপলা করে বেঁধে একটু নিচে নেমে এলো। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো সুরঞ্জনাদের থেকে অনেক দূরে, ওদের নজরে আসছে না। স্বস্তির নিঃশ্বাস ফেললো কায়নাত। এই বাগানে এনেছে যদি হাসান ভাই জানে, তাহলে নিশ্চয়ই দাদির কানে এই কথা চলে যাবে। আর যদি দাদি জানে তাহলে দাদার কানে চলে যাবে। আর যদি দাদা জানে তাহলে বাড়ি থেকে আর বের হতে পারবে না। শুকনো ঢুকিল কায়নাত। আদাল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়াতেই গাছটা দুলে উঠলো খানিক। কায়নাতের হাত থেকে সবগুলো পেয়ারা একটা একটা করে নিচে পড়ে গেল। সাথে মুখ থেকে বেরিয়ে এলো হালকা শব্দ। সবগুলো পেয়ারা আদালের মাথায় পড়েছে। নিচে সবাই চমকিত দৃষ্টিতে তাকায়। কায়নাত ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলেছে। আদাল মাথায় হাত বুলিয়ে বলল, কোন শাকচুনি দিন দুপুরে আমার মাথায় পেয়ারা ফেললি রে? সামনে আই বেয়াদব। বলতে বলতে গাছের উপরে তাকাই, দেখে একটা মেয়ে মাথায় ওড়না পেঁচিয়ে বসে আছে। হাসান ভ্রুকুচকে ধমক দিয়ে বলল, এই গাছে কে উঠেছ? কায়নাত উত্তর দিল না। আদাল দাঁতে দাঁত চেপে ঝাঁকি দিতেই কায়নাত চিৎকার করে বলল, ও বড় ভাই, আমি কায়নাত। সবাই বিস্মিত হয়ে তাকালো। অর্ণ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বড় মেয়ে কিনা বাদরের মতো গাছে উঠে ঝুলছে, এটা মানা যায়? তার মধ্যে বাগানে একটা মানুষ নেই, এত নিরিবিলি জায়গায় একা একটা মেয়ে। মাথায় কি কোনো সমস্যা নাকি? হাসান তড়িঘড়ি করে গাছের নিকট এগিয়ে এসে ধমক দিয়ে বলল, বুড়ি তোকে কতবার মানা করেছি এই বাগানে আসবি না? বাড়ির সামনে কি বাগান নেই? তারপরও কেন বাড়ির পেছনে আসিস তুই?
কায়নাত কাচুমাচু করে মিনমিন করে বলল, আমাকে আগে নামতে দাও, তারপর বলি। হাসান বলল, নেমে কি আর দাঁড়াবি তুই? নাকের ডগা দিয়ে দৌড়ে পালাবি সেটা কি আর জানি না ভেবেছিস? কায়নাত কাদো কাদো মুখ করে বলল, সত্যি বলছি পালাবো না, আমাকে নামতে দাও। হাসান সাহায্য করলো কায়নাতকে নামতে। কায়নাত নেমে পেয়ারাগুলো আবার তুলে নিয়ে এক জায়গায় দাঁড়ালো। সব দিকে আর চোখে তাকিয়ে দেখলো আদাল ভ্রুযুগল কুচকে তার দিকে তাকিয়ে আছে, আর আইমান মুচকে মুচকে হাসছে। তাকে দেখে তো আরেক ভাই অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কায়নাত মনে মনে বিড়বিড় করে বলল, খবিস লোক। হাসান কায়নাতকে বলল, এই বাগানে কেন এসেছিস? কায়নাত বলল, সুরঞ্জনা আপু আর মুনিয়া এসেছে আমার সাথে দেখা করতে। হাসান চারপাশে চোখ বুলিয়ে বলল, কোথায় ওরা? কায়নাত বলল, বাইরের দিকে। হাসান বলল, দেখা করতে এসেছে ভালো কথা, তাই বলে বাগানে কেন? বাড়ি গিয়ে দেখা করা যায় না? কায়নাত শান্ত কণ্ঠে বলল, কিনে এনেছো বলে ওদের সম্মানে লাগে, তাই যায় না দেখা করতে। অর্ণ কপাল গভীর ভাঁজ ফেলে তাকালো ষোড়শী কন্যার বদন পানে। সবাই একই কথা কেন বলছে? আর এই মেয়েটাই বা কে, যার জন্য পুরো বাড়ির মানুষ এত সচেতন? অর্ণ ভ্রু ভাঁজ করেই তাকিয়ে রইল মেয়েটার দিকে। আদাল প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মানে হচ্ছে কি এখানে? তিন ভাইয়ের এক ভাইও বুঝতে পারছে না। হাসান দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা কেমন ধরনের কথা? ওদের ডাক, আমি কথা বলবো ওদের সাথে। কায়নাত বলল, তোমার সামনে ওরা আসবে না। হাসান বলল, কেন? কায়নাত বলল, জানি না, কিন্তু আসবে না। হাসান বলল, বেশ ভালো, তাহলে ওদের বাড়ি ফিরে যেতে বল, আর তুই চুপচাপ চৌধুরী বাড়ির দিকে হাঁটা ধর। কায়নাত মাথা নিড়িয়ে বাগানের 3 নম্বর গেটের দিকে চলে গেল। কায়নাত প্রস্থান করতেই আদাল বলল, হাসান ভাই, এই মেয়ের কাহিনী কি বলবে প্লিজ? আর এই মেয়ে চৌধুরী বাড়িতেই কেন রয়েছে? হাসান বলল, বাপের পাপের বোঝা মেয়ে বয়ে চলেছে। আদাল বলল, মানে? হাসান বলল, শুনবি। আদাল বলল, বলো। হাসান বলল, এই গ্রামের ভঙ্গলহাট চিনিস? ওই দিকটাই ওর বাড়ি, মির্জা বাড়ির মেয়েও চিনিস নিশ্চয়ই। আইমান মাথা জাকিয়ে বলল, ওই যে নীল রঙের একটা দালান বাড়ি, মনে হয় একতলা, তাই না? হাসান বলল, হ্যাঁ ওই বাড়িটাই। ওর বাবা মানে সোহেল মির্জা, যিনি জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছেন এবং নেশাপানি করে কায়নাত তার বাবা মাকে মারধর করতেন। এত পরিমাণ ঋণ করেছিলেন সোহেল চাচা যে বাড়ি অব্দি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু চাচার বড় ভাই করতে দেননি। তারপর যারা টাকা পয়সা পেত বাড়ির মধ্যে এসে হাঙ্গামা করতো 2 দিন পর পর, কায়নাতের মায়ের উপর অত্যাচার করতো দিনের পর দিন। বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য নির্যাতন করা হতো। কায়নাতের মায়ের বাপের বাড়ির পরিস্থিতিও তেমন ভালো ছিল না। একটা সময় তিনি অত্যাচার সইতে না পেরে সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়ার সুখ তার জন্য নয়, এই জীবনে প্রাণত্যাগ করতে হবে। একদিন রাতে সোহেল চাচা নেশা করে বাড়ি এসে বেশ ঝামেলা ক্রিয়েট করেন এবং স্ত্রীকে মারধর করার পর বাড়ি থেকে বেরিয়ে যান। তার পরের দিন সকালবেলা পুরো গ্রাম ছড়ায় মিলি চাচি গলায় ফাঁস দিয়েছেন। পুরো গ্রামে হইহুল্লোড় লেগে যায় এই নিয়ে। সোহেল চাচা আর ফিরে এলো না, কাপুরুষের মতো পালিয়ে গেল গ্রাম ছেড়ে। কি বা করতো? 33 লক্ষ টাকা ঋণ কি আর আজকের কথা? হাসান লম্বা শ্বাস টানলো, তারপর আবারও বলল, সেই সকালবেলা শুধু কায়নাতের চিৎকার করে মা ডাকটা শুনেছিলাম। মেয়েটা চিৎকার করে কাঁদছিল। মিলি চাচির বডি নিচে নামানোর পর যারা সোহেল চাচার কাছে টাকা পেত, তারা এসে হাজির হয় মির্জা বাড়ির উঠানে। হাজির হবে না কেন? লক্ষ লক্ষ টাকা কি আর ছেড়ে দেওয়া যায়? মতিন নামে একটা লোক ছিল যিনি সোহেল চাচার কাছে 19 লক্ষ টাকা পেতেন। একদিকে মায়ের লাশ, তো অন্যদিকে বাপের করা লক্ষ লক্ষ টাকা ঋণ। কায়নাত সেদিন চিৎকার করে সবার কাছে সাহায্য চেয়েছিল, কেউ এগিয়ে আসেনি। সাহায্য করা তো দূরের কথা, মায়ের নিথর দেহ জাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল। গ্রামের অর্ধেক মানুষ বোধহয় সেদিন মির্জা বাড়ি এসে হাজির হয়েছিল। দাদা, ছোট চাচা, আমরা 2 ভাই সহ গ্রামের মেম্বার, চেয়ারম্যান, অনেক মুরব্বী একত্রিত হয়েছিলাম সেদিন। মতিন একটা আবদার রেখেছিল সেদিন, হয় তার 19 লক্ষ টাকা ফেরত দিতে হবে, নয়তো সোহেলের মেয়ে কায়নাতকে বিয়ে দিতে হবে। 40 বছরেরও বেশি একটা লোকের সাথে 15 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তোরা বিশ্বাস করবি না, সেই দিন ওই মুহূর্তে বাড়ি ভর্তি মানুষের সামনে মতিন কায়নাতের শরীরে হাত দিয়েছিল। কি নোংরা একটা অবস্থা ঘটেছিল সেখানে। হাসানের গলা ধরে এলো। আইমানের মুখটা একটু শক্ত হয়ে গেছে। সে না কিছু বলতে পারছে আর না সইতে পারছে। আদাল বাকরুদ্ধ, এখানে ঠিক কি বলা উচিত সে ভেবে পাচ্ছে না। হাসান কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, মতিনকে সেদিন দাদা নিজের জুতো খুলে বাড়ি ভর্তি মানুষের সামনে মেরেছিলেন। টাকা পাবে দেখে একটা বাচ্চা মেয়ের সাথে জোর জবরদস্তি করবে? 33 লক্ষ টাকা সেদিন দাদা পরিশোধ করেছিলেন। যারা পাওনাদার ছিল সবাইকে সবার টাকা বুঝিয়ে দিয়ে কায়নাতকে চৌধুরী বাড়িতে নিয়ে আসেন। মায়ের কবর কোথায় এটা সে আজও অব্দি জানে না। চৌধুরী বাড়ি আছে প্রায় 8-9 মাসের বেশি হতে চললো। ওর মায়ের কবর আমাদের চৌধুরী বাড়ির পুকুরের সাইডে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ সেদিনের পর থেকে কটু নজরে দেখা শুরু করেছিল কায়নাতকে। মতিন কায়নাতের 2 হাত ধরে টানাটানি করেছিল, শরীরে বাজেভাবে স্পর্শ করেছিল। মানুষ প্রতিবাদ করা বাদ দিয়ে আরো কলঙ্ক করেছিল ওকে। বলেছিল এই নোংরা মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, বিয়ে হবে না, সংসার হবে না, আর না জীবনে সুখী হতে পারবে। থামলো হাসান, তারপর তাচ্ছিল্য হেসে বলল, সব থেকে বড় কথা কি জানিস তোরা? মিলি চাচি কিন্তু কায়নাতের আপন মা নন, আর না সোহেল চাচা ওর বাবা। আদাল চমকে উঠে বলল, তাহলে ওর বাবা মা কে? হাসান বলল, আর কিছু বলতে চাই না, জানতে পারবি সবকিছুই, সময় হোক। আদাল বলল, কিন্তু এই 33 লক্ষ টাকা দিয়ে দাদা কায়নাতকে এই বাড়িতেই কেন নিয়ে এলো? হাসান বলল, কোথায় রাখতো আর? মির্জা বাড়ি থাকলে ওর রুহু বের করে ফেলতো ওর চাচা। ওই বাড়ি থেকে আসার পর কায়নাত কখনোই ওদিকে পা রাখেনি। আইমান ভীষণ কষ্ট পেয়েছে কায়নাতের অতীত শুনে। সে দুঃখ প্রকাশ করে বলল, মেয়েটার কত দুঃখ, অথচ সবসময় দেখি চঞ্চল পাখির মতো উড়ে বেড়ায়, কাউকে কখনো কিছু বুঝতেই দেয় না। হাসান দীর্ঘশ্বাস ফেললো। অর্ণ এতক্ষণ চুপ থাকলেও এবারে প্রশ্ন করলো। তারপর বলল, সোহেল মির্জা আর খোঁজ করেনি কায়নাতের? হাসান বলল, খোঁজ করবে? সেদিনের পর থেকে তাকে আর গ্রামেই পাওয়া যায়নি।
ওনার তো আরো ভালোই হয়েছে, ঘরের বিপদের জন্য সব ঋণ শোধ হয়ে গেছে, সাথে ঘরের ঝামেলাও দূর হয়েছে। অর্ণ আর কোনো কথা বলল না, চুপ করে রইলো। চাচার ভাই হাঁটা ধরলো বাড়ির পথে, এখানে এসেছিল বাগান দেখতে, এসে দেখে কায়নাত এখানে। মেয়েটার অতীতের কথা ভাবলেও বুকের ভেতরটা ফেটে যায়। যতই হোক বোন বলে কথা। আর এদিকে দুপুর গড়িয়ে বিকেলের দেখা মিলেছে, আলতারাঙা আকাশে উড়ে বেড়াচ্ছে নাম না জানা পাখি। চৌধুরী বাড়ির এই মুহূর্তে পিনমতন নীরবতা বিরাজমান। সবাই সবার কক্ষে অবস্থান করছেন। কায়নাত, সোহা ও নিধি শুয়ে আছে কায়নাতের ঘরে। ভালো লাগছে না কিছু। একটু পরে নিশা, নুসরাত ও তার 3 ভাই সহ নিধিরা 5 বোন বের হবে ঘুরতে। সন্ধ্যার আগে ফিরতে হবে নুসরাতের জন্য। এই সময় মেয়েদের সন্ধ্যার পর বাইরে যাওয়া ভালো না বলে মনে করেন গ্রামের মানুষ। কায়নাত ও নিধি সহ মিলে নীল পাড়ের সাদা শাড়ি পরেছে। মাহি ও জয়া কি করবে তারা জানে না। সবাই তৈরি হয়ে নিচে ড্রয়িং রুমে হাজির হতেই অর্ণ বেরিয়ে এলো নিজের ঘর থেকে। পকেটে 2 হাত গুজে, চোখে কালো সানগ্লাস, গায়ে কালো টি শার্ট এবং ছাইরঙা প্যান্টের সাথে হাত দিয়ে দামি ঘড়ি পরে বের হলো সবার মাঝে। সোহা অর্ণকে দেখে শুকনো ঢুক গিলে কায়নাতের কানে কানে বলল, অর্ণ ভাইকে দেখে তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রে কায়নাত, কত হ্যান্ডসাম লাগছে দেখেছিস? কায়নাত বিরক্ত হয়ে অর্ণর দিকে তাকালো। লোকটাকে আসলে অনেক সুন্দর লাগছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন? কই আর কাউকে তো এত সুন্দর কখনো মনে হয়নি তার কাছে। কায়নাত বিরক্ত হলো নিজের ভাবনা চিন্তায়। ছিহ মার্কা মানুষদের দিকে তাকানো বিরাট বড় ভুল। সবাই বাড়ি থেকে বের হলো, হাঁটা শুরু করলো। নিশি নিধিদের পাশে হাঁটতে হাঁটতে বলল, তোমাদের 3জনকে খুব সুন্দর লাগছে, আমাকে আগে কেন বললে না? তাহলে আমিও শাড়ি পরতাম। নিধি লজ্জা পেল বোধ হয়, বলা উচিত ছিল। সে ভুল শুধরে বলল, আমি মনে করেছি তুমি পরবে না, তাই আর বলিনি। তুমি প্লিজ কিছু মনে করো না, আর আমরা তো সবসময় শাড়ি পরি। নিশা হেসে ফেললো। পাশে হাঁটতে থাকা কায়নাতের কাঁধে হাত দিয়ে বলল, আমি আর কি মনে করব, শাড়ি পরলেও বেশিক্ষণ সামলাতেই পারতাম না। সবাই গল্প করতে করতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে। এই এলাকাটা মির্জাবাড়ির আশেপাশেই। এত কিছুর খেয়াল করেনি কায়নাত, নাহলে এদিকে কখনোই পা রাখতো না। তবে আজ হয়তো এলাকায় পা দেওয়াটাই ছিল জীবনের সব থেকে বড় ভুল। না আজ এই এলাকায় আসতো, আর না কলঙ্ক লাগতো তার নামে। নিশা বলল, ঘাটে নৌকা পাওয়া যাবে কি? নিশার প্রশ্নে সোহা বলল, আমাদের এদিকে সবসময় নৌকা থাকে আপু। নিশা বলল, তাহলে চলো সবাই নৌকায় ঘুরি। সবাই রাজি হলো। কায়নাত কাচুমাচু করে বলল, আমি তো সাঁতার জানি না, তোমরা ঘুরো, আমি ঘাটে বসে থাকি। নিধি আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না, আমরা আছি না। অনেক বোঝানোর পর রাজি হলো কায়নাত। 2টা ছোট নৌকা ভাড়া করা হলো। একটাই সোহা, মাহি, জয়া, আদাল, নুসরাত বসেছে। অন্য নৌকায় কায়নাত, অর্ণ, আইমান, নিধি ও নিশা বসেছে। গ্রামের বিকেল এত সুন্দর মনোমুগ্ধকর লাগে এটা জানা ছিল না অর্ণর। গ্রামে আসা হয়েছে আগে যখন বাংলাদেশে থাকতো। দাদা বাড়িতে আসা হতো ভাইদের সাথে। কায়নাত ভীষণ অস্বস্তি নিয়ে বসে আছে অর্ণর পাশে। এত জায়গা থাকতে থাকে এই জল্লাদের সাথে কেন বসতে হলো? যদি রেগে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন কায়নাত কি করবে? সে ভীতু চোখে একবার আর চোখে অর্ণর পানে তাকালো। লোকটা এত সুন্দর কেন? 3টা ভাই পুরো রসগোল্লার মতো। কায়নাত মনে মনে ছি ছি বলল, এসব ফালতু ভাবনা চিন্তা মাথায় আসছে বা কেন? নিশা আর আইমান নিজেই ছবি তুলছে, সাথে আশেপাশের প্রকৃতি নিয়ে কিছু ক্লিপ ভিডিও বানাচ্ছে। কায়নাত দূরপথে তাকিয়ে দেখলো মির্জা বাড়ির পাশে বাড়ির এক চাচা কিছুজন মানুষ নিয়ে ঘাটের কাছে আড্ডা দিচ্ছে। সে মাথা নিচু করে ফেললো। নিজের গ্রামের মানুষদের থেকে যে আঘাত সে পেয়েছে, এত কিছুর পরও এসব মানুষদের মুখ দেখাও পাপ। ঘাট থেকে তারা এখন বেশি দূরে নয়। নিশা প্রাণ ভরে শ্বাস নিল। আইমানের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা মুগ্ধ নয়নে কায়নাতের দিকে তাকিয়ে আছে। নিশা চমকালো, কিছু একটা ভেবে মুচকি হাসি টানলো ঠোঁটে। তারপর বলল, এত সুন্দর একটা পরিবেশ, আইমান ভাইয়া একটা গান ধরো প্লিজ। কায়নাত সহ সবাই তাকালো আইমানের দিকে। আইমান মুচকি হেসে বলল, কি গান গাইবো? নিশা বলল, তোমার ইচ্ছে। আইমান আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে দৃষ্টি রাখলো নদীর পানিতে। কেশে গলা পরিষ্কার করে একটি গান গাইলো, ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক, তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক। গান থামলো, চারপাশ নিস্তব্ধতায় ঘিরে এলো, শুধু কানে বাজছে ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। কায়নাত মুগ্ধ নয়নে আইমানের দিকে তাকালো। এত মিষ্টি মাতাল করা স্বর সে এর আগেও সেদিন ছাদে শুনেছিল। এত সুন্দর গানের গলা কারোর হয়? হয়তো এই আইমানের এত সুন্দর গানের গলা, কি মিষ্টি গানের স্বর। কায়নাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। সে আইমানকে উদ্দেশ্য করে বলল, আপনার গানের গলা অনেক সুন্দর ভাইয়া, আমার খুব পছন্দ। আইমান লাজুক হাসলো। অর্ণ ভ্রুযুগল কুচকে কায়নাতার দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, ভাবখানা এমন যেন মেয়েটার প্রতি সে খুব বিরক্তই তো। মেয়েটা বড্ড বেশি ফটর ফটর করে। এই যে এখন কথা শুরু করবে, শেষ করার নামই থাকবে না। হলেও তাই। কায়নাত আইমানের সাথে বকবক শুরু করে দিল। সাথে যোগ হলো আরো 3 ছাগল। সন্ধ্যার আজান দিতে বেশি দেরি নেই। নৌকা ঘুরছে ঘাটের দিকে। সোহাদের নৌকা আগেই পারে চলে গেছে। নিষাদের নৌকা পারে আসার খানিক আগেই হালকা দুলে উঠলো। কায়নাত একদম সাইডে বসায় তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে গেল পানিতে। বিকট চিৎকার দিয়ে উঠলো সে। নিধি কায়নাতের হাত আঁকড়ে ধরার আগেই কাহিনী ঘটে গেছে। ঘাটে যে প্রচুর পানি। আচমকিত ঘটনায় সবাই হতবম্ব, হতবাক, বিস্মিত। আইমান সাঁতার জানে না, সে অন্যকে অনুরোধ করছে কায়নাতকে যেন বাঁচাই সে। অন্য নিজেও তো এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। হুঁশ ফিরতে হাতের ফোন নৌকায় রেখে ঝাঁপ দিল সে। অন্য কায়নাতকে পারে ওঠানোর আগে দেখলো সাদা শাড়ি পরার কারণে শরীরের সব স্পষ্ট দেখা যাচ্ছে। শুকনো ঢুক গিল সে। দৃষ্টি সরিয়ে নিশাকে বলল, তোরা ওনা দিয়ে ওর শরীর ঢেকে দে নিশা। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সবাই জানিয়েন গল্পটি কেমন লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 5 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক।
আচ্ছা মেনে নিলাম, তাহলে শিলাকে সেটা বলো। আইমান বলল, শিলা আমার চাচাতো বোন হয়। ও হো মাইমুনা, আজকে তুমি এত প্রশ্ন কেন করছো? কি হয়েছে বলবে তো? মেয়েটি হতাশ কণ্ঠে বলল, আমি মাইশা। আইমানও হতাশ কণ্ঠে জবাব দেয়, আসলে আমি অসুস্থ, তাই কি বলছি না বলছি কোনো কিছুই বোধগম্য হচ্ছে না। তুমি লাইনে থাকো, সুস্থ হয়ে কথা বলবো। ময়ূরী এসে লাস্ট কথাটা শুনেছে, কাছে এসে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, তুই অসুস্থ? একেবারে তো কাউকে বলিসনি। আইমান ময়ূরীর চুল টেনে দিয়ে বলল, অসুস্থ হলে তো বলবো নাকি? বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। ময়ূরী বোকার মতো দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করছে, তবে কথাটা বোধগম্য হলো না। কথাটা তার মাথার উপর দিয়ে গেল। আর এদিকে আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে, বসে বসে পরীক্ষার কিছু খাতা দেখছে। রাশেদও তার পাশে বসা, চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছেন তিনি। ছেলের সাথে কথা বলছেন না, তাকাচ্ছেনও না তার দিকে, নিজের মতো করে খাচ্ছেন তিনি। আগুন ভ্রুকুচকে আর চোখে তাকায় বাবার দিকে, এত ভাব কিসের বুঝতে পারছে না সে। রাশেদ যা বলছেন আগুন তো চুপচাপ সবটা মেনে নিয়েছে, তাহলে এমন করছে কেন? নাকি যত সমস্যা শুধু তার বেলায়? মম কফি নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়, কফির মগ তার নিকট এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে এসেছি, মা পাঠিয়েছেন। মমের কথায় আগুন মাথা তুলে তাকায় তার দিকে, মম তার দিকে তাকিয়ে আছে। আগুন তাকাতেই চোখে চোখ পড়ে, মম চট করে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে কফি হাতে দাঁড়িয়ে থাকে। আগুন হাত বাড়িয়ে কফিটা নেই, মম কফি দিয়ে আর এক মুহূর্ত আগুনের সামনে থাকেনি, চলে আসে সেখান থেকে। রাশেদ চা শেষে করে সাইড থেকে রিমোটটা হাতে তুলে নেই, টিভিতে চ্যানেল পাল্টাতে পাল্টাতে রাশভারী কণ্ঠে বোঝানোর স্বরে বলে, বিয়ে হওয়ার যে কতটা সুবিধা, যতদিন যাবে সেটা তুমি তত গভীরভাবে বুঝতে পারবে। বিয়ে করতে চাচ্ছিলে না মেয়ে ছোট বলে, দেখো ছোট মেয়েটা কত যত্ন নিয়ে তোমার জন্য কফি নিয়ে এসেছিল। বিয়ে না করলে এসব সম্ভব হতো না। একজন সঙ্গী থাকা মানে জীবনের অর্ধেক কষ্ট লাঘব হওয়া। সেই সঙ্গী যেই সঙ্গী খারাপ সময়ে তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে। বেছে বেছে খাঁটি সোনা এনে দিয়েছি তোমার জন্য, যেটা তুমি আজকে বুঝতে না পারলেও ভবিষ্যতে ঠিকই বুঝতে পারবে। হয়তো তোমাদের বয়সের পার্থক্যটা অনেক, জীবনে ভালোবেসে দুজন মানুষ একসাথে থাকতে চাইলে বয়সটা ম্যাটার করে না। আগুন ভ্রুকুচকে তাকায়, কথাটা তাকে বাস্তবতা উপলব্ধি করানোর জন্য বলেছে, নাকি বাবা ভাবেন যে মেমকে সে মেনে নেয়নি তাই খোঁচা দিয়ে কথাটা বললেন? বলতেই পারে, আগুনকে খোঁচা দিয়ে কথা বলার পুরনো অভ্যাস আছে তার, কোনো কারণ ছাড়াই লম্বা ভাষণ শোনাতে উস্তাদ তিনি। এমন ভাবে বলছেন যেন মম জীবনে না আসলে সে কফিই খেতে পারতো না। আশ্চর্য, রাশেদের কথা গায়ে মাখলো না সে। চুপ করে হাতে থাকা কফিটা শেষ করে রাশেদ টিভিতে নিউজ দেখায় মত্ত। কিছুক্ষণ পর মিনা এসে আগুনকে ডেকে যান, আগুনের রুমে যেতে বলে। আগুন নিজের রুমে এসে মিনাকে আপসেট মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ডেকেছো কেন, কিছু কি হয়েছে? মিনা ছেলের চোখের দিকে চেয়ে সিরিয়াস কণ্ঠে বললেন, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। আগুন বলল, বলো। মিনা বলল, আমি যা বলবো মন দিয়ে শুনবি, বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? আগুনের মুখে বিরক্তিকর ছাপ স্পষ্ট। এভাবে ঘুরিয়ে পিছিয়ে কথা না বললে কি এদের পেটের ভাত হজম হয় না? রাশেদের খোঁচা মারা কথা শোনার পর রাগটাও তরতর করে বেড়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না, নিজেকে সামলে কিঞ্চিত রাগী স্বরে বলল, যা বলার সরাসরি বলো, হেয়ালিপানা ভালো লাগছে না মা। মিনা বেগম বলল, শুন বাবা, বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে তো, মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে মেনে নিয়ে নিজের সংসারটা গুছিয়ে নিস। আগুন ভ্রুকুচকে চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকাই। হঠাৎ এসব কথা বলার কোনো কারণ সে বুঝতে পারছে না। তারপর বলল, এসব কেন বলছো? তোমার মাথায় কি চলছে ক্লিয়ারলি বলো তো। মিনা বেগম বলল, আমার কেন জানি মনে হচ্ছে তুই মেয়েটাকে মেনে নিতে পারিসনি, মেয়েটার থেকে দূরে দূরে থাকিস। আমি লক্ষ্য করেছি মমও যথাসম্ভব তোর থেকে দূরে থাকার চেষ্টা করে। তুই কি ওকে তোর থেকে দূরত্ব রেখে চলতে বলেছিস? মমকে কি তোর পছন্দ হয়নি? মিনার কণ্ঠে ছটফট ভাব, মায়ের দিকে চেয়ে আগুন শান্ত কণ্ঠে বলে উঠলো, আমি কেন মমকে আমার থেকে দূরে থাকতে বলবো? এখন এসব কথা বলে কি কোনো লাভ আছে মা? যা হবার সেটা তো হয়েই গিয়েছে। আমি যদি এখন বলি মমকে আমার পছন্দ হয়নি, তুমি সেটা মেনে নেবে? এই পছন্দের কথাটা বিয়ের আগে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তখন যেহেতু জিজ্ঞাসা করনি, উল্টো বাবার হয়ে বিয়েতে রাজি হওয়ার জন্য বলছো, তাহলে এখন বলার কোনো মানেই হয় না। মিনার বুক ধক করে উঠলো। আগুন যদি মমকে পছন্দ না করে মেয়েটার কি হবে? ভালো থাকতে পারবে না কেউই। রাশেদ জানতে পারলে আবার কোনো না কোনো ঝামেলা বাঁধাবে ছেলের সাথে। মিনা কাতর কণ্ঠে বলল, এভাবে বলিস না বাবা, মেয়েটার কথা একবার ভাব। তুই যদি তার থেকে মুখ ফিরিয়ে নিস মেয়েটা কোথায় যাবে? খলিল সাহেবকে আমরা কি জবাব দিব? মম কষ্টে আছে জানতে পারলে তিনি ভেঙে পড়বেন, তার বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে। তার কথা একবারও ভাববি না? এমনিতেই মানুষটা অসুস্থ। মিনার এতটা ব্যাকুলতা দেখে আগুনের মুখে হাসি পাচ্ছে, আটকাতে চেয়েও পারলো না। কণ্ঠ ফুরে মিটিমিটি হাসি বের হয়ে আসলো। নিচের ঠুট কামড়ে কিঞ্চিত নিচু হয়ে দুই হাতে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স মা, এতটা উত্তেজিত হওয়া স্বাস্থ্যের জন্য হানিকর। আমি কি বলেছি মমকে মেনে নিতে পারিনি? তাকে আমার পছন্দ হয়নি। মমকে পছন্দ না হওয়ার মতো কোনো কারণ নেই, মিষ্টি একটা মেয়ে। আমি মমকে মেনে নেওয়ার চেষ্টা করছি, একটু সময় দাও আমাকে, সময়ের সাথে সবটা ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। মিনার খুশিতে চোখ দুটো চকচক করে উঠলো। ছেলের প্রতি তার অগাধ বিশ্বাস আছে, মা বাবা কষ্ট পাবে এমন কাজ আগুন করবে না। এ পর্যন্ত তাদের কোনো কথা অবজ্ঞা করেনি, শুধু তাদের কথা ভেবে মমকে মেনে নেওয়ার চেষ্টা করছে এমন ছেলে আগুন নয়। সে অনেক স্মার্ট একজন ছেলে, আবেগ দিয়ে না, সে বিবেক দিয়ে যে কোনো কাজ করে এবং সিদ্ধান্ত নেয়। এজন্য ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। আগুন তার বড় আদরের, ছোট ছেলে তাকে তেমন পাত্তা দেয় না, নিজের মর্জিতে চলে। তবে বড় ভাই বাবাকে অনেক মেনে চলে। বিয়ের মূল্য আগুন বুঝে, বয়স
বয়সের পার্থক্যের জন্য সে কিছুটা বেঁকে বসে আছে। তবে সত্যিই তো মমকে অপছন্দ করার মতো কোনো কারণ নেই, আগুনের কোনো মেয়েকে পছন্দও নেই, তাই শুধু শুধু চিন্তা করারও প্রয়োজন নেই। এখন সময়ের উপর সবটা ছেড়ে দেওয়া উচিত। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাইয়ে দিয়েছিলি? এভাবে কেউ বলে? আগুন ফিচেল হেসে জবাব দেয়, তুমি তো পুরো কথা না শুনে অল্পতেই হাইপার হয়ে যাও। বিশ্বাস রাখো মা, আমি তোমাদের নিরাশ করব না, মমকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ছেলের কথায় মিনা মুচকি হাসেন। আগুন ফের বলল, আজকে তো ওই বাসায় চলে যাব। আইমান কি নিজের জিনিসপত্র নিয়ে এসেছে? মিনা বেগম বলল, হ্যাঁ নিয়েই তো এসেছে। তা মমকে সাথে নিবি না? এবার আগুনের মেজাজ সত্যি সত্যি খারাপ হলো। মায়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই এক কথার উত্তর দিতে আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছি। সেদিন তো বলেছি নিয়ে যাব। আইমানের কথা কি এমনি এমনি জিজ্ঞাসা করেছি? আমি নিতে না চাইলে বাবা জোর করে মমকে আমার সাথে পাঠিয়ে দিবে। মিনা বেগম বলল, ওহ তার মানে মম তোর সাথে যাচ্ছে তাই তো? আগুন অসহায় চোখে মায়ের দিকে তাকায়। মা বলে রাগ দেখাতে চেয়েও পারছে না। তিনি কি মেজাজ নিয়ে বলল, হুম। আগুন মিনাকে রেখে দ্রুত রুম থেকে বেরিয়ে আসলো। ওনার সামনে এখন আর থাকা যাবে না। সে এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার জিজ্ঞেস করবে, তার থেকে বরং বাবার সামনে বসে থাকা ঢের ভালো। আগুন নিজ মনে বিড়বিড় করে মিনার প্রেক্ষিতে পুনরায় বলে উঠলো, নিয়ে যাব তো, ঘরে বাইরে শয়নের স্বপনে ওয়াশরুমে যেখানে যাই মমকে সাথে করে নিয়ে যাব। আগুন একটা ক্লাস নিয়ে এসে লাইব্রেরিতে বসে আছে। আপাতত তার ক্লাস নেই, 2 ঘন্টা গ্যাপের পর আরেকটা ক্লাস আছে। কলেজের কর্মরত একজন দপ্তরে এসে তাকে পানি আর বিস্কুট দিয়ে গিয়েছে। আগুন পানি ছাড়া কিছুই খায়নি, বসে বসে একটা বই নিয়ে নড়াচড়া করছে। এমন সময় অপ্রত্যাশিত একটা মুখ ভেসে উঠলো। নাইমা হাসি মুখে দাঁড়িয়ে আছে তার সামনে। আগুন ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। ও এখানে কি করছে? কোনো কিছুই বোধগম্য হলো না। নাইমা আগুনের পাশের চেয়ারটা টেনে বসলো। সাইড ব্যাগটা টেবিলের উপর রেখে আগুনের দিকে হাসি মুখে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি খবর শিকদার সাহেব, কেমন সারপ্রাইজ দিলাম? আগুন বলল, তুই এখানে কি করছিস? হসপিটালে যাসনি? নাইমা বলল, তুই আমাকে ইগনোর কেন করছিস বলতো? ফোন দিলে একটু কথা না বলে তড়িঘড়ি করে কেটে দিস। আগুন বলল, তুই আমাকে যে টাইমে ফোন করিস সেটা কি আজও সঠিক সময় বলে মনে হয় তোর? নাইমা নেকোসরে বলল, তো কি হয়েছে? তুই কি ডিস্টার্ব ফিল করিস? আমি তোকে ফোন করবো না তো কে করবে? আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, যদি বলি হ্যাঁ ডিস্টার্ব ফিল করছি, তবুও তো বেহায়ের মতো ফোন করা বন্ধ করবি না? আর তোর আমাকে ফোন করে কোনো খবর নেওয়ার তো কারণ দেখছি না। নাইমা বলল, আমি এত কিছু জানি না, তোর সাথে কথা বললে আমার ভালো লাগে, একদিন কথা না বললে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আগুন বলল, সেটাও তোর সমস্যা, আমার নয়। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না, আমি একা থাকতে পছন্দ করি। তারপরও তুই যেসব টাইমে ফোন করিস জাস্ট বিরক্তিকর। আগুনের কথায় না আমার কোনো ভাবান্তর হলো না, বেশ মোহনীয় কণ্ঠে বলে উঠলো, তোর একাকিত্ব ঘুচিয়ে দিতে চাই, আমি সারা জীবনের জন্য তোর একাকিত্ব দূর করে দিতে চাই, দিবি কি সেই সুযোগ? আগুন হাতে থাকা খোলা বইটা বন্ধ করে নিল। নাইমার দিকে ভ্রু কুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, হুটাট আমার কলেজে চলে আসবি না, কলিগরা দেখলে বিষয়টা খারাপ ভাবে দেখবে। খোঁজ গল্প করার জন্য তোর কাছে অনেক সময় থাকলেও আমার কাছে নেই, ফ্রি থাকলে অন্য সময় গল্প করব। আমার একটা ক্লাস আছে, আমাকে যেতে হবে, তুই এখন আসতে পারিস। নাইমা বলল, তোর ঠিক আমাকে কি মনে হয়, বাজারে কোনো সস্তা পণ্য? কেন এভাবে বারবার তোর কাছে ছুটে আসি তুই বুঝতে পারছিস না? আগুন বুঝো না বুঝার ভান ধরে বলল, কি মনে হওয়ার কথা বলছিস? তাছাড়া তুই আমার ফ্রেন্ড, একজন আরেকজন ফ্রেন্ডের সাথে দেখা করতে আসতেই পারে, তোর মতো আরো অনেকজন মেয়ে ফ্রেন্ড আছে আমার। নাইমার কিছু কড়া কথা শোনাতে ইচ্ছে করলো, নিজেকে সামলে ঠুটে হাসি বজায় রেখে বলল, বাদ দে, তা শুনলাম তোদের কলেজ থেকে নাকি কিছুদিনের মধ্যে একটা গেট টুগেদার আয়োজন করা হবে, বলতে গেলে বড়সড় একটা পার্টির আয়োজন করা হবে। কলেজের সকল টিচাররা থাকবেন মেবি, তুইও কি তাদের সাথে অ্যাটেন্ড করবি? আই মিন তারা যেখানে যাবে তুইও কি যাবি? আগুন বলল, আমি যাবো না যাবো সেটা জেনে তোর কি কাজ? তুই তো সেখানে যেতে পারবি না, কোনো ফ্রেন্ড এলাও না, জাস্ট বউ থাকলে তাকে নেওয়া যাবে। নাইমা বলল, জেনে কি কাজ সেটা আমারটা আমি বুঝে নেব, তুই শুধু বল তুই যাবি কিনা। আগুন গা ছাড়া ভাবে বলল, বলতে বাধ্য নয়, যখন কাটা তখন দেখা যাবে, আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, আসছি। বলে আগুন চলে গেল। নাইমার রাগ হলো খুব, আগুনের ইগনোর করাতেও বেশ গায়ে লাগলো। এভাবে কেউ কাউকে বলে? ওর মতো এত সুন্দর একজন মেয়ে রীতিমতো ইগনোর করছে সে, বিষয়টা সত্যিই হতাশাজনক। আগুন কেন এমন করছে? সে কি বুঝতে পারছে না নাইমা তাকে ভালোবাসে? নাইমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আগুন এসে দেখলে আবার যদি উল্টাপাল্টা কিছু বলে বসে, কেউ দেখতে পেলে মান সম্মানের হালুয়া হয়ে যাবে, তাকে হসপিটালে ফিরতে হবে। রোগে দেখা বাদ দিয়ে নির্দয় আগুনের সাথে দেখা করার জন্য এসেছিল, বিনিময়ে কি পেল? তিরস্কার। আর এদিকে মিনা বেগম বলল, মম তোমার মা ফোন করেছে, কথা বলো। মিনা কল রিসিভ করে মমের নিকট ফোনটা এগিয়ে দিলেন। মমের হাতে ফোন দিয়ে তিনি চলে গেলেন। মম ফোন কানে নিল, কিছু বলছে না, ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কান্না পাচ্ছে অনেক। ওপাশ থেকে আতিফা বানু মোলায়েম কণ্ঠে ডেকে উঠে বললেন, মম ভালো আছিস মা? কি করছিস? সকালে খেয়েছিলি? মম কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তোমাদের খুব মনে পড়ে মা, আমার এখানে মন টিকছে না। তারপর উনি এখন ওনার ফ্ল্যাটে চলে যেতে চান, যেখানে গেলে তো আমি আরো একা হয়ে যাব, আমার যেতে ইচ্ছে করছে না। আতিফা বানু বলল, হ্যাঁ শুনেছিলাম, রাশেদ ভাই ফোন করে জানিয়েছিলেন। শোন মা, জামাই যেখানে থাকবে তোকেও তার সাথেই থাকতে হবে, মন খারাপ করিস না মা। মম বলল, বাবা কোথায়? তার শরীর ঠিক আছে? মুনিয়া কি করছে? স্কুলে নাকি বাড়িতে? আতিফা বেগম বলল, না মুনিয়া স্কুলে যায়নি, মেয়েটা যা অবাধ্য হয়েছে, কোনো কথাই শুনে না আমার, ঘরে নেই এখন, পাড়ার মেয়েদের সাথে খেলতে চলে গিয়েছে কোথাও। তোর বাবা একদম ঠিক আছে, ঘুমাচ্ছেন তিনি, দুপুরে খাওয়ার পর কড়া ডোজের ওষুধ খেয়েছে তো, সাথে সাথে ঘুমের ওষুধ, তাই অল্প সময়ে ঘুমিয়ে পড়েছে। মম আরো কিছুক্ষণ তার মায়ের সাথে কথা বলে
ফোন কেটে দিয়েছে। মায়ের সাথে কথা বলতে ভালোই লাগছিল, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গিয়েছে। মম শাশুড়ির কাছে গিয়ে ফোনটা দিয়ে আসে। ফিরে আসার সময় মিনা তাকে ডেকে ওঠেন, তারপর বলেন, মম শুনো। মম তাকায় শাশুড়ির দিকে। মিনা মমের কাছাকাছি এসে দাঁড়ায়, মাথায় একটা হাত রেখে নরম কণ্ঠে বলল, আজকে চলে যাবে বলে মন খারাপ, নাকি বাড়ির কথা মনে পড়ছে? মম কিছু বলছে না। মিনা পুনরায় বললেন, বোকা মেয়ে, একদম মন খারাপ করবে না। বাড়িতে যেতে ইচ্ছে করলে আগুনকে বলবে, সে ছুটি পেলেই নিয়ে যাবে। আর আগুনের সাথে ওর ফ্ল্যাটে একা যাওয়া নিয়ে টেনশন করারও দরকার নেই। আমি যাব, অথবা সেলিনাকে তোমাদের সাথে পাঠাবো, গিয়ে কয়েকদিন থেকে আসবা। তোমার কাছে তো সবকিছু নতুন মনে হবে। চিন্তা করো না, আমি যতদিন থাকবো তোমার যতটুকু সম্ভব শিখিয়ে দিয়ে আসবো। এতক্ষণ মনটা খারাপ থাকলেও মিনা তাদের সাথে যাবেন বলে খুশি হলো সে। তারপর বলল, সেলিনা আপা না, আপনি চলুন আমাদের সাথে। মিনা বেগম বলল, দেখি। মম বলল, আমি কিছু শুনবো না, আপনাকে যেতেই হবে। মিনা বেগম বলল, আচ্ছা। মম বলল, ময়ূরী আপুকে আমাদের সাথে নিয়ে যাব মা। মিনা বেগম বলল, ও কিভাবে যাবে? ওর তো ক্লাস আছে, এমনিতেও কালকে একদিনের জন্য ছুটি নিয়েছিল। ময়ূরী অন্য সময় যাবে, আপাতত তোমাদের সাথে আমি যাব। মম মায়া মায়া চোখ নিয়ে মিনার দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে গেলে বাবা আছেন, আইমান ভাইয়া, ময়ূরী আপু ওদের দেখবে কে? মিনা হাসেন, ছোট হলে কি হবে, সব দিকে নজর আছে পিচ্চি বৌমার। মিনা বেগম বললেন, ওদের নিয়ে ভাবতে হবে না, সেলিনা আছে, ওদের কোনো অসুবিধা হবে না। ময়ূরীও হাতে হাতে সেলিনাকে সাহায্য করে দেবে। তাছাড়া আমি 2 দিনের বেশি থাকবোই না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আর গল্পটি কেমন লাগছে জানাতে পারেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।